আমরা জানি বাংলাদেশে খুব পপুলার একটা স্লোগান, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। হ্যাঁ, তো এখন তো ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি, ঢাকা ঢাকা করে তো চলে গেলেন। তো ভারতের মানুষ কিভাবে করে গ্রহণ করছে, আবার আওয়ামী লীগের আমি অনেকের সঙ্গে শুনেছি তারা অনেক নাখোশ, খুবই ক্রিটিক্যাল। ভারতের অনেক মানুষও নাখোশ বলে আমি শুনেছি, যে পরিস্থিতি, যে উত্তপ্ত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা অনেকেই নাখোশ। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিবেশীর সঙ্গে অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে, এবং সুসম্পর্কের মধ্য দিয়েই পারস্পরিক যেই সমঝোতা দরকার, পারস্পরিক যে আদান প্রদান দরকার, সেগুলি আদায় করে নিতে হয়। প্রথমত হচ্ছে যে মানে সুসম্পর্কটা তো একটা পার্টি বা একটা গভর্নমেন্টের সঙ্গে হয় না, সুসম্পর্কটা দেশের সঙ্গে, এবং বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক বরাবর ছিল, এমনকি পাকিস্তান আমলেও ছিল। আপনার এই শোতে আমি আগেও বলেছিলাম, ফজলুল হক যখন চিকিৎসা করতে এলেন কলকাতায়, চিকিৎসা কলকাতাতেই করতে এলেন, উনি কিন্তু করাচি গেলেন না, এবং করতে এসে বিধান রায়, ডক্টর বিধান রায় ওনাকে সম্বর্ধনা দিলেন, কিজ অফ দ্য সিটি দিলেন। তো এই যে ভালোবাসাটা, এই যে রিলেশনশিপটা বরাবরই থেকে এসছে এবং থাকবে, এটাকে শেষ করা যাবে না। এটাকে শেষ করার চেষ্টা করছে অনেকে। কে 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 বাংলাদেশে কোন কর্নেল বলেছে 4 ঘন্টা নাকি সে কলকাতা দখল করে নেবে, সেই নিয়ে অনেক ইয়ার্কি হয়েছে কলকাতায়। আমি কলকাতা বেড়াতে গেছিলাম, তখন একজন বললো, যতটা শুনলাম নাকি বাংলাদেশি প্রতিবেশীরা আমাদের এখানে চা খেতে আসছে রাত। তো এসব অনেক ইয়ার্কি টার্কি চলে, কিন্তু we did not take it seriously because this is silly statements. কিন্তু এই স্টেটমেন্টে যদি রিপিট করতে থাকে, অ্যাডভাইজার লেভেলে কেউ বলছে চিকেন স্নেক, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, মানে these are such, then it escalates, then people take it negatively. লোকেরা বলে কি পাগলের দেশ না কি দেশ? তো দেশটা তো পাগলের না, দেশটা তো খুব বুদ্ধিমান, খুব কালচার দেশ। এবং কালকেও আমি একটা থিঙ্ক ট্যাঙ্কে একটা মিটিং এ গেছিলাম, যেটা এখানে বাংলাদেশ নিয়ে ডিসকাশন হচ্ছিল। আমার পাশে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক ডাইরেক্টর বসেছিলেন, ন্যাশনাল সিকিউরিটি সেক্রেটারিয়েটের সাবেক ডাইরেক্টর বসছিলেন, অন্য পাশে জেএনইউর অধ্যাপক বসছিলেন সাউথ এশিয়ান স্টাডিজ এর। তারা দুজনেই একই কথা বলে গেলেন যে ইট ইজ আ কালচারাল স্টোর হাউস। আমাদের যে ডিপ কালচারাল লিঙ্কস আছে, Bengalis are Bangladeshis are very culturally aware people, sensitive people. We have to take into account all those factors. আমরা বরাবর মনে করি যে বাংলাদেশ একটা সাংস্কৃতিক জগৎ, আমরা we respect বাংলাদেশ for that. আমরা তো মানে এমনকি কলকাতা শহরে আমি বলেছি যে রবীন্দ্রসঙ্গীতের যা আপনারা চর্চা করছেন তার থেকে অনেক বেশি চর্চা করছে বাংলাদেশে। ঢাকায় আমি যা শুনে এসেছি হাঁটতে গিয়ে, যে বাংলায় যেরকমভাবে এত সুন্দর গান, যে লেভেলের গান গাইছে, যে লেভেলের চর্চা করছে। পয়লা বৈশাখ is a cultural festival. The way you do it, বাঙালি সংস্কৃতির সেন্টার হচ্ছে বাংলাদেশ। এটাকে বাংলাদেশ আমরা তো সবসময় বলছি। কলকাতা ডেফিনেটলি আমাদের জন্য কলকাতা ইজ দি হার্টল্যান্ড অফ বাংলা কালচার, বাট এট দ্য সেম টাইম আমরা অলওয়েজ বলি যে বাংলাদেশ ইজ ডুইং সো মাচ ফর বাঙালি কালচার। আমরা বাংলা ভাষা বা আপনাদের যে লিটারেচার এখন তৈরি হচ্ছে, নতুন নতুন কবি যারা তৈরি হয়েছে, এত ভালো কোয়ালিটির কবি, এত উচ্চাঙ্গের কবি। আমরা যেমনি সুনীল শক্তিকে যেরকম পুজো করতাম একরকমের ওদের কবিতার জন্য, আমরা এখন আপনাদের কবিদের পুজো করি ফর দ্য কাইন্ড অফ পোয়েট্রি দ্যাট দে আর রাইটিং। এটা তো একটা আলাদা ব্যাপার, এই সম্পর্কটা তো শেষ হবে না, কিন্তু সেই সম্পর্কটাকে তিক্ত করা হচ্ছে বিভিন্ন রকমের এই কথা বলে 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 বলে। আলটিমেটলি যদি আপনি একটা নদীর ধারে যদি জল রোজ 2 ঘটি করেও ফেলেন, আলটিমেটলি ধারটা কেটে গিয়ে নদীতে পড়ে যাবে। সেইটাই হয়েছে প্রবলেম। সেখানে এতবার যদি এই ইউনূস সরকার, যেটা ইট ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, দে আর সাপোজ টু পুট থিংস রাইট অ্যান্ড গো লিভ অ্যান্ড লেট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট কাম, বাট দিস গভর্নমেন্ট সেজ অল কাইন্ডস অফ থিংস। প্রথমে বলে আমরা পুরো তৃণমূল পাল্টে দেবো বাংলাদেশকে, কনস্টিটিউশন বদলে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, 5 বছর চাই, 10 বছর চাই ইউনূস সরকারের, তারপরে নাকি যাবে। আরে সরকার, ইট ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনার কাছে আমার প্রশ্নটি ছিল যে ধরেন ভারতবর্ষে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত অনেকগুলো কারণে, এর মধ্যে ওয়াকফ সম্পত্তি নিয়ে বোধহয় একটা গন্ডগোল চলছে। এটার রেশ হয়তো আমাদের দিকেও এসে ঢেউটা পড়বে। ফলে আগামী দিনগুলোতে কিন্তু ধর্মীয় মানে কি বলবো, এটাকে উত্তেজনা, ধর্ম নিয়ে উত্তেজনা বা মুসলমানদের মধ্যে একটা অসন্তোষ, দুই দিকেই কিন্তু একটা ডানা বাঁধছে, এমনটি অনুভূত হচ্ছে।
এই প্রেক্ষাপটে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই দুজন নেতার বৈঠকটি দুই দেশের মানুষ কেমন করে দেখছে, আপনারা কি বিবেচনা করছেন? আর আমি পার্টিকুলারলি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কথা বলবো, তারা অনেকেই খুব মনক্ষুণ্ণ হয়েছেন, বা এরকম একটি ব্যাপার যেই তারা বুঝতে পারছেন আসলে কি হচ্ছে। কারণ আগে একটু কারণটি বলে নেই। কারণ ভারত প্রথম থেকেই এই সরকারের সঙ্গে কোনো বৈঠকে বসতে চায়নি। তারা বলেছে তারা নির্বাচিত সরকার নয়, এই সরকারের সঙ্গে বৈঠক কিসের, রাইট? তারপরে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের তরফ থেকে একটি বৈঠকের জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, ভারত সেটিকে সাড়া দেয়নি। মানে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়নি জাতিসংঘের অধিবেশনে। এরপরও দুই একবার অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, এমনকি এই বিমস্টেক মানে সম্মেলন শুরু হওয়ার আগে থেকে বাংলাদেশ থেকে যোগাযোগ করা হচ্ছে, কোনো সাড়া পাওয়া যায়নি। একদম শেষ মুহূর্তে গিয়ে বৈঠকটি হয়েছে। এই যে এত নাটকীয়তার পরে বৈঠকটি হলো, এটি নিয়ে একটা খামোখা একটা ভুল বোঝাবুঝি বা একটা এত কিছু করার দরকারটাই কি ছিল ভারতের? না না, এটাই তো একটা মেসেজ। আপনি এটা বুঝছেন না কেন যে এটাই একটা মেসেজ? আমরা প্রথমে বলছি যে আমরা দেখা করব না, কারণ অবভিয়াসলি আপনারা এদিকে আপনারা না, মানে বাংলাদেশের সরকার মাইনরিটি রাইটস প্রোটেক্ট করতে পারছে না, যাকে তাকে অ্যারেস্ট করছে উইদাউট এনি রিয়েল চার্জেস। উই ওয়ার আনহ্যাপি, India was unhappy, and that they were showing, মানে আপনি যদি সিগন্যাল রিড করতে চান, that this was the signal that we are unhappy, আমরা মিট করব না তোমাদের। আমরা একবারও বলছি না তোমাদের সঙ্গে কাজ করব না, কাজ করব বলে তো মিস্ত্রিকে গেছেন, আপনাদের দেশে গিয়ে কথা বলেছেন, আমাদের হাই কমিশনার রোজ কথা বলছে, কিন্তু কাজ করব, কিন্তু আমরা কোনো বড় ডিসিশন নেব না। এটা এখনো স্টিক করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বড় ডিসিশন অনলি উইথ ইলেক্টেড গভর্নমেন্ট, নট উইথ ইউ। কিন্তু দেখা করব না, কাজ করব না তা তো নয়। আলটিমেটলি বিমস্টেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশের বাই রোটেশন গেছে, চেয়ারম্যানের সঙ্গে একবার হ্যান্ডশেক করবো না এটা তো হতে পারে না, করেছে। কিন্তু লাস্ট মোমেন্ট অব্দি ওকে ঝুলিয়ে রাখা হয়েছিল যে মিটিং করবো কি করবো না। ইন্ডিয়া গভর্নমেন্ট একবারও একটা কথা বলছিল না। বাংলাদেশের লোকেরা সব, যারা আপনাদের উপদেষ্টা ইত্যাদি, তারা বলে যাচ্ছে না না হবে 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 সব হবে। যুক্তরাষ্ট্রের সময় বলেছিল হবে হবে, এক্ষুনি ভারতের সঙ্গে দেখা হয়নি, তাই জন্য লোকেরা বুঝতেও পারছিল না। এই যে ঝুলিয়ে রাখাটা, দিস ইজ অলসো আ মেসেজ। শুনুন, ভারতবর্ষ চাণক্যর সময় থেকে কূটনীতি করে আসছে, কূটনীতি করতে থাকবে। এখন অনেক সময় আমরা এত বেশি কূটনীতি করি যে আমরা নিজেরাই মানে মেসেজটা বুঝতে পারি না, অন্যরা তো বোঝা দূরের কথা, কিন্তু এটা হয়, এটা কূটনীতির একটা মেসেজ যে আমি লাস্ট মোমেন্ট অব্দি তোমাকে ঝুলিয়ে রাখলাম, লাস্ট মোমেন্টে তোমার সঙ্গে হ্যালো হাই বলে চলে গেলাম। তার মানে আমি তোমাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছি না, কিন্তু মনে রেখো যে আমি খুশি নই। এরপরে যদি আর কিছু, আর কি মেসেজ দেবে? এটা তো সোশ্যাল মিডিয়া আমি মেমে পাঠাবো না না না, আপনি যেভাবে করে বলেন না কেন, আপনি বলছেন যে কূটনীতিতে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে অগ্রাহ্য করছি না, কিন্তু আই এম নট হ্যাপি। কিন্তু তারা তো প্রথম থেকে অগ্রাহ্যই করছে, তারা তো প্রথম থেকেই বলছে, ভারতবর্ষ তো বলছে যে তোমরা নির্বাচিত সরকার নয়, তোমাদের সঙ্গে কিসের বৈঠক। সে তো ঠিক, সেটা তো এখনো বলছে। যদি সে ফরাক্কার ব্যারেজের ট্রিটি আপনাকে করতেই হবে, বেশি সময় নিয়ে 1 বছর 1.5 বছর রয়েছে, আপনাকে ট্রেডের ট্রিটি করতেই হবে, নাহলে বাংলাদেশ থেকে কোনো জিনিস আসা বন্ধ হয়ে যাবে শুল্ক ছাড়া। এখন যে শুল্ক ছাড়া আসছে, জুটের ব্যাগ হোক কি জামা কাপড় হোক, আপনি জানেন নিশ্চয়ই অনেকগুলো ভারতবর্ষের ব্র্যান্ড বাংলাদেশ থেকে সব আমদানি করে। টার্টল বলে একটা টি শার্ট আছে, যেটা আমি পরে আছি, যে টি শার্টটা, এটা টার্টল ব্র্যান্ড, কলকাতার কোম্পানি, একজন মারওয়াড়ি ভদ্রলোক এটার মালিক, কিন্তু তার সব জিনিসপত্র বাংলাদেশে আসে। এমনকি আমার যতদূর আমি জানি, সে বাংলাদেশে হয়তো ইনভেস্ট করে রেখেছে কিছু ফ্যাক্টরিতে, সেখান থেকে তার জিনিসটা, সেগুলো সব বিনা শুল্কে আসে। কিন্তু তো সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, তাহলে বাংলাদেশের ক্ষতি হবে। মানে সব ভারতবর্ষের যা, দেখুন ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে দুপক্ষেরই ক্ষতি হয়, কিন্তু বেশি ক্ষতি তার হয় যে বেচছিল। এটা তো বুঝছেন আপনি, কারণ ক্রেতা তো অন্য জায়গায় যেতে পারে, কিন্তু বিক্রেতাকে অন্য নতুন জায়গায় খুঁজতে সময় লাগে, তো আপনাকে সেই ট্রিটিটাও করতে হবে। কিন্তু এরা বলছে যে আজকে যদি তোমার সঙ্গে আমরা ট্রিটি করি, তুমি একটা ইন্টারিম গভর্নমেন্ট, কালকে বিএনপি এলো কি আওয়ামী লীগ এলো, তারা বললো না আমরা তো এই ট্রিটি মানছি না, এরা ভুল করেছে। যেমনি যখন ফারাক্কা এগ্রিমেন্ট প্রথম হলো, তখন সবাই তোলপাড় হয়ে গেল বাংলাদেশে, যে বিক্রি হয়ে গেছে, বাংলাদেশ পুরো বিক্রি হয়ে গেছে, দেশ বিক্রির চুক্তি করেছে, বিক্রির চুক্তি হয়ে গেল। আমার এখনো মনে আছে, আমি প্রণব বাবুর সঙ্গে গেছিলাম যখন এক্সিম ব্যাংকের প্রথম লোন দেওয়া হয়েছিল,
সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করছে, সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞেস করছে এক্সিম ব্যাংকটা কি প্রাইভেট ব্যাংক, কারণ বাংলাদেশে নাকি এক্সিম ব্যাংক নামক একটা প্রাইভেট ব্যাংক ছিল। না, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এটা সরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে, এবং তার যে সুদের হার সেটা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে মানে আইএমএফ এর থেকে কম হারে আমরা সুদ দিই। সেটা তারা বুঝতেই পারছে না, রাজি নয় বুঝতে। তারা মাথার মধ্যে ঠিক করে নিয়েছে, তখন আওয়ামী লীগ সরকার পাই দেবে যে তার মানে আওয়ামী লীগ নিশ্চয়ই বিক্রি করে দিয়েছে।